নমস্কার, আমি অমিত। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। জলপাইগুড়িতে অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রাও। কলকাতার ব্রিগেডে দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরই জলপাইগুড়িতে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। শহরবাসীকে মিষ্টিমুখ করানোর পাশাপাশি বিতরণ করা হলো ঝালমুড়িও। কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী পালন জলপাইগুড়িতে। নিখিলবঙ্গ সাহিত্য সম্মেলনী ও জেলা গ্রন্থাগারের ব্যবস্থাপনায় আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী পালন করা হলো। প্রতি বছরের ন্যায় এবারও এই দিনটি জেলা গ্রন্থাগারে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান কর্মসূচি পালন করা হয়। মাল্যদান কর্মসূচিতে অংশগ্রহণ করে নিখিলবঙ্গ সাহিত্য সম্মেলনীর সকল সদস্য ও জেলা গ্রন্থাগারের কর্মী ও আধিকারিকেরা। এই দিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় কবিগুরুর জন্মজয়ন্তীকে সামনে রেখে। যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র জয়ন্তী পালিত হলো জলপাইগুড়িতে। অনুষ্ঠিত হলো একটি শোভাযাত্রা। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের সদর আঞ্চলিক কমিটির উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী পালন করল আজ। এদিন এই উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় আজাদ হিন্দ পাঠাগারের সামনে থেকে। শোভাযাত্রাটি জলপাইগুড়ি শহরের একাধিক পথ পরিক্রমা করে। বর্তমান সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্যই আজকের এই শোভাযাত্রা বলে উদ্যোক্তারা জানিয়েছেন। শোভাযাত্রাটিতে শহরের একাধিক মানুষ অংশগ্রহণ করে। আমরা পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের শহর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মতিথিতে আমরা একটি পথ পরিক্রমার আয়োজন করেছি সকালবেলা প্রভাতে। আমাদের জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আজাদ হিন্দ পাঠাগারের সামনে থেকে শুরু হয়ে ৪ নম্বর ঘুমটি পেরিয়ে পানপাড়ার ভেতর দিয়ে আমরা সার্ফের মোড় হয়ে এই দেশবন্ধু নগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আমাদের এই পথ পরিক্রমা শেষ করলাম। আপনারা জানেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতির সামনে এখন রবীন্দ্রনাথের চিন্তা এবং চেতনাকে আরও বেশি করে ছড়িয়ে দেওয়া মনে হচ্ছে আমাদের আরও জরুরি হয়ে পড়ছে। যে অখণ্ড ভারতীয় যে সত্তা, বহুত্ববাদের ভারতের যে চিন্তা চেতনা, সেটা কোথাও গিয়ে বিঘ্নিত হওয়ার একটা প্রয়াস দেখা যাচ্ছে বলেই মনে হচ্ছে। আর এখনই বোধহয় রবীন্দ্রনাথকে বেশি করে আঁকড়ে ধরবার সময় নেই। তার গান, তার কবিতা, তার নাটক, তার শিল্পকলার সমস্ত মাধ্যম দিয়ে আমাদের মনে হয় মানুষের কাছে বেশি করে আরও পৌঁছানোর সময় এখন, যাতে করে আমাদের এই মানুষের মধ্যে যে বিভাজন, মানুষের মধ্যেকার যে সম্প্রীতির বাতাবরণ, যাকে ক্ষুণ্ণ করার যে প্রয়াস নেওয়া হয়েছে, সেটাকে কোনোভাবে রক্ষা করার দায় এবং দায়িত্ব আমাদের থেকে যায়। আর যেহেতু আমরা শিল্প নিয়ে আমাদের সমস্ত কাজকর্মটা প্রবাহিত হয়, শিল্পীদের দায় সর্বাধিক বলেই বিশেষ তাগিদে আমাদের এই পথে নামা। আমার নাম দীপঙ্কর রায়, আমি পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক শহর আঞ্চলিক কমিটির অন্যতম যুগ্ম সম্পাদক। ঝালমুড়ি এবং মিষ্টি খাইয়ে বাংলার প্রথম গৈরিক সরকার গঠনের উৎসবে মেতে উঠল শহর জলপাইগুড়ি। শনিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পবিত্র জন্মদিনে যখন কলকাতার ব্রিগেড ময়দানে দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বাধীনতার পর প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি দলের সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন লড়াকু সৈনিক শুভেন্দু অধিকারী, ঠিক সেই সময় উত্তরবঙ্গে অন্যতম প্রাচীন তিস্তাপাড়ের জেলা শহর জলপাইগুড়িতে সাধারণ মানুষের মধ্যে ঝালমুড়ি মিষ্টি বিতরণ করে বিজয় উৎসবে মেতে উঠল গেরুয়া শিবির। এ প্রসঙ্গে সদর ব্লক ১ বিজেপি প্রমুখ মনোজ কুমার শাহ বলেন, আজকে আনন্দের দিন। প্রথমবার রাজ্যে বিজেপি সরকার গঠন হলো। বিরোধী দল তৃণমূলকে জনগণ উচিত শিক্ষা দিয়েছে। আগামীতে জলপাইগুড়ির দুর্নীতিগ্রস্ত তৃণমূল পৌরসভা নতুন করে গঠন করা হবে শীঘ্রই। আজকে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকারের গঠন হয়েছে এবং শুভেন্দু অধিকারী, যিনি বিরোধী দলনেতা ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের, আজ মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন এবং দিলীপ ঘোষ মহাশয়, অগ্নিমিত্রা পাল মহাশয় উপমুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন
এই 50 বছর অতিক্রম করে যাওয়ার পর প্রথমবার পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন হয়েছে। এই উৎসাহে আমরা জলপাইগুড়ি বিজেপির পক্ষ থেকে 5 নম্বর ওয়ার্ডের সমাজপাড়া মোড়ে আমরা আজকে স্ক্রিনের মাধ্যমে শপথ গ্রহণ দেখার ব্যবস্থা করেছিলাম এবং আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জয়ন্তী, আমরা আগে জয়ন্তী পালন করেছি, তারপরে শপথ গ্রহণ শোনার ব্যবস্থা করেছি। আজকে আমাদের সাধারণ জনগণ আমাদের এই উৎসাহে সামিল হয়েছেন এবং আপনারা দেখছেন যে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি মুড়ি খেয়ে নির্বাচনে প্রচার করেছিলেন এবং আমাদের উৎসাহিত কার্যকর্তারা আজকে মুড়ি নিয়ে এসে পুরা সমাজপাড়া মোড়ে বিতরণ করছে। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন? তৃণমূলের যে সরকার ছিল সেই সরকারের পতন হয়ে গেছে। তারা যা সন্ত্রাস করেছিল পশ্চিমবঙ্গে, জনগণ উচিত শিক্ষা দিয়ে দিয়েছে এবং যে পশ্চিমবঙ্গের জনগণ তা এই তৃণমূলকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছে। এইখানে আমাদের ওদের বিপক্ষে বলার আর এখন কিছু নেই, যেহেতু জনগণই শিক্ষা দিয়ে দিয়েছে। আমরা আর কি বলবো? আমরা চাই যে ইমিডিয়েটলি জলপাইগুড়ি যে দুর্নীতিগ্রস্ত পৌরসভা আছে তারও পতন হবে এবং ইমিডিয়েটলি পতন করা হবে এবং নতুন পৌরসভা গঠন হোক। এই দুর্নীতিগ্রস্ত পৌরসভা আমরা মানব না। কিন্তু আজকে আমাদের উৎসাহের দিন, এই উৎসাহে আমরা বিরোধীদের জন্য বেশি কিছু বলবো না। আজকে আমরা এই উৎসাহের মধ্যেই আছি। জলপাইগুড়ি শহরের বাবুপাড়া এলাকায় জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে ভরাডুবির পাশাপাশি জলপাইগুড়ি জেলার 7টি বিধানসভা কেন্দ্রেই পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। তার মধ্যেই আজ হঠাৎ করে বাবুপাড়া জেলা কার্যালয় বন্ধ করে দেওয়ার ঘটনার সামনে আসে। এদিন কার্যালয়ে গিয়ে দেখা যায় সমস্ত ব্যানার ও পোস্টার খুলে নেওয়া হয়েছে এবং কার্যত বন্ধ করা হয়েছে অফিসের দরজা। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে দলীয় নেতৃত্বের দাবি এর সঙ্গে নির্বাচনী ফলাফলের কোনো সম্পর্ক নেই। আইএনটিটিউসি নেতা পূর্ণব্রত মিত্র জানান, এই কার্যালয়টি ভাড়ায় নেওয়া ছিল, মালিক অন্যত্র ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় নতুন করে চুক্তি করা হয়নি, সেই কারণেই আপাতত এই অফিস ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পার্টি অফিস বন্ধ হচ্ছে না, শুধু স্থান পরিবর্তন করা হচ্ছে। ভবিষ্যতে কল্যাণ চক্রবর্তী ভবন অথবা পাটগোলায় দলের নিজস্ব জায়গায় নতুন করে জেলা কার্যালয় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। তার মতে নতুন কার্যালয়ের চূড়ান্ত অবস্থান নিয়ে সিদ্ধান্ত নেবেন জেলা সভানেত্রী মহুয়া গোপ। ফলে আপাতত জেলা তৃণমূলের নতুন ঠিকানা কোথায় হবে তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা অব্যাহত রয়েছে। না দেখুন, আপনাদের কাছে হয়তো একটা ভুল বার্তা গিয়েছে, জেলা কার্যালয় খুলে দেওয়া হচ্ছে না। অ্যাকচুয়াল এই জেলা কার্যালয়টা আমাদের রেন্টেড ছিল আর কি, ভাড়ায় নেওয়া ছিল। তো যার বিল্ডিং উনি হয়তো বিকল্প কোনো ভাড়া পেয়েছেন, তো এটা জাস্ট স্থানান্তরিত হচ্ছে। অতি সত্বর আপনারা জেনে যাবেন আমাদের জেলা কার্যালয়টা কোন জায়গায় হচ্ছে। কোথায় হচ্ছে নতুন? এটা মেবি পাটগোলার আমাদের পুরানো অফিসে হতে পারে, কল্যাণ চক্রবর্তী ভবনেও হতে পারে। এটা তো দলের সিদ্ধান্ত, দল নেবে। এই জিনিসগুলো আপাতত আমরা একটা স্টোর করে গোডাউনে রাখছি। না, ইলেকশনের পর খুলে দিতে হচ্ছে না। অ্যাকচুয়াল ওনাদের সঙ্গে যে এগ্রিমেন্ট আমাদের ছিল, এবার এগ্রিমেন্টটা উনি রিনিউ করেনি, 2 মাস হলো। তো এবার যেহেতু আমাদের নিজস্ব কোনো জায়গা নেই, ওই জন্য রেন্টেই নেওয়া হয়েছিল। তো আগামী দিনে জেলার প্রেসিডেন্ট যিনি আছেন মহুয়া দিদি সিদ্ধান্ত নেবে কোন জায়গায় বসবে, কিংবা জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই করবে। না, এখানে এগুলো উত্তর তো জেলা প্রেসিডেন্ট দিতে পারবে কেন হয়েছিল। ঠিক আছে, আমরা তো সামান্য কর্মী। ভোটের হারটাকেই না না, এরকম কোনো বিষয় নেই। দেখুন, আমরা তো বিরোধিতা বাম আমলেও বিরোধী ছিলাম। আমি নিজেই কংগ্রেস থেকে এসেছি। বাম আমলে বিরোধিতা মাঠেই আমরা ছিলাম, ময়দানে ছিলাম, রাস্তায় ছিলাম। এবং বর্তমান সরকার আজকে গঠন হয়েছে। আমরা আশা করব যে পশ্চিমবঙ্গের সাধারণ শ্রমজীবী মানুষ থেকে সাধারণ মানুষ তারাই আশীর্বাদ করেছেন। এবং যেহেতু আমি শ্রমিক সংগঠনটা করি, শ্রমজীবী মানুষ যারা আছেন, যারা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় এই সামাজিক সুরক্ষা বিভিন্ন জনমুখী প্রকল্পগুলো পেতে, আশা করি সেগুলো ওনারা দেবেন। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। মাধ্যমিকে মাল মহকুমায় সম্ভাব্য প্রথম চিন্ময়, ভবিষ্যতে সে ডাক্তার হতে চায়। মাল আদর্শ বিদ্যাভবনের এই কৃতি ছাত্র এবার মাধ্যমিক পরীক্ষায় 682 নম্বর পেয়েছে। মালবাজার শহর পেরিয়ে দক্ষিণ দিকে রয়েছে তেশিমলা গ্রাম পঞ্চায়েত। প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা চিন্ময় জীবনের শিক্ষা শুরু করেছিলেন মালবাজার শহরের 13 নম্বর ওয়ার্ডের হিন্দু মিলন মন্দির পরিচালিত প্রণবানন্দ শিশু নিকেতনে। শুক্রবার ফল ঘোষণার পর সেই শিশু নিকেতনের শিক্ষিকারা চিন্ময়কে শুভেচ্ছা ও সংবর্ধনা জানায়। ফল ঘোষণার পর চিন্ময়ের বাবা দেবাশিস বর্মন ছেলেকে সাথে নিয়েই প্রথমে আসেন হিন্দু মিলন মন্দিরে অবস্থিত প্রণবানন্দ শিশু নিকেতনে। প্রণবানন্দ শিশু নিকেতনে দাঁড়িয়ে চিন্ময় জানায়, আমি 682 নম্বর পেয়েছি, আরেকটু বেশি পেলে হয়তো রাজ্যে মেধা তালিকায় নাম তুলতে পারতাম, তবে এই ফলাফলে আমি খুশি। ভবিষ্যতে চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত হয়ে ডাক্তার হিসেবে কাজ করতে চাই। তার বাবা দেবাশিস বর্মন বলেন, আমিও চিকিৎসা পেশার সঙ্গে রয়েছি, চা বাগানে ডাক্তারি করি। বড় ডাক্তার নই, কিন্তু ছেলে লেখাপড়া জানা মেধাবী ডাক্তার হোক এ বিষয় নিয়ে চেষ্টা চালিয়ে যাব। মাধ্যমিক পরীক্ষায় এবার মাল মহকুমা এলাকায় ফলাফল ভালোই হয়েছে। দ্বিতীয় হয়েছে রাজাডাঙ্গা পেন্দা মোহাম্মদ হাইস্কুলের ছাত্র শাহিল আহমেদ, তার প্রাপ্ত নম্বর 661। তৃতীয় হয়েছে দেবীজোড়া হাইস্কুলের ছাত্রী রানিশা আক্তার পারভিন, তার প্রাপ্ত নম্বর 640। মহকুমায় সম্ভবত প্রথম হয়েছি, এ শুনে আমি যথেষ্ট সন্তুষ্ট এবং খুশি। কত ঘন্টা পড়াশোনা করতাম সেই হিসাবে বলতে গেলে বাধা ধরা তো রুটিন হিসেবে পড়তাম না, তো তাও 6-7 ঘন্টা প্রতিদিন প্রায় পড়াশোনা করতাম। মোট কত নম্বর পেয়েছো? মোট পেয়েছি 682, আর পার্সেন্টেজে বলতে গেলে 97.4%। কি অনুভূতি এই মুহূর্তে? যথেষ্ট খুশি আমি। ভবিষ্যতে কি হতে চাও আর কোন সাবজেক্ট প্রিয়? ভবিষ্যতে আমি ডাক্তার হতে চাই, তো বর্তমানে প্রস্তুতিও নিচ্ছি। কোথায় ভর্তি হবে? ডাক্তারি পরীক্ষার জন্য না, 11-12 কোথায় পড়বে? সম্ভবত আদর্শটি। ডাক্তারি পরীক্ষার প্রিপারেশনস চলছে, কেমন হচ্ছে প্রস্তুতি? সবে তো শুরু, মনে হয় ভালোই চলছে। আর মাধ্যমিক স্তরে কতজন গৃহশিক্ষকের সাহায্য পেয়েছিল? স্কুলের কীরকম ভূমিকা আছে? গৃহশিক্ষক আমি একজনের কাছেই পড়তাম, শুধু সায়েন্সটা পড়তাম, বাকি আর্টস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাবজেক্টগুলো নিজে থেকেই। আর স্কুলের ভূমিকা, স্কুলের শিক্ষকরা যথেষ্টই সাপোর্টিং ছিলেন, তো যখন প্রয়োজন হয়েছে সাপোর্টও করেছে। এই যে ছেলেবেলার স্কুল যেখানে এখন রয়েছে, সেখানকার স্মৃতি যদি কিছু বলো। স্মৃতি বলতে গেলে অনেক স্মৃতি রয়েছে। ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছি, সবার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তো তেমন স্মৃতি যদি বলতে হয় তেমন তো কিছু মনে পড়ছে না। তোমার নাম? আমার নাম চিন্ময় বর্মন। ভীষণ এই অনুভূতি ভাষা প্রকাশ করার নেই আমাদের। আমাদের স্কুলে এই যে সাফল্য, এটা আমাদের স্কুলে এই প্রথম এই সাফল্য, মালবাজারের মধ্যে টপার, এটা তো অশেষ গুরু মহারাজের কৃপা। আমাদের আশ্রম স্কুল, আমাদের সব কিছুই আমরা মনে করি সমস্ত কিছু গুরু মহারাজের অশেষ কৃপা আশীর্বাদ। তো আমরাও চাইব ওর আগামী জীবনগুলো ঠাকুরের কৃপা আশীর্বাদে অনেক বড় হোক, ওর ক্যারিয়ারও ব্রাইট হোক, এটাই আমাদের আবেগ। ওর জন্য আমাদের সবার আশীর্বাদ। আপনার নাম? আমার নাম অস্তিকলা ভট্টাচার্য। লাগছে
আর আপনি কি করেন, বাড়িতে কে কে আছে, সার্বিকভাবে ওর এই যে বড় হয়ে ওঠা এ সম্পর্কে যদি একটু জানান। বাড়িতে আমার 2 মেয়ে 1 ছেলে, এই ছোট, বড় মেয়ে বিয়ে হয়ে গেছে, আর ছোট মেয়ে আছে বাড়িতে, গ্রাজুয়েশন কমপ্লিট, বড় মেয়ে মাস্টার্স কমপ্লিট, তো আপাতত স্টেট গভর্নমেন্ট সার্ভিসে আছে। আর আমি টি এস্টেট শাইলি টি এস্টেট আমাদের ডামডিঙ্গে। ওর মা হাউজে। কতক্ষণ পড়াশোনা করতো সারাদিন? ছেলে সারাদিনে কতক্ষণ পড়াশোনা করতো? এর তো পড়াশোনার টাইম টেবিল দেওয়াটা একটু মুশকিল। দিনের বেলা পড়াশোনা কমই করতো, আর রাত জেগেই করতো বেশি। আর ও পড়াশোনা কখন করতো আমি বুঝতে পারতাম না, মানে ও পড়াশোনা যে করতে কোনো সাউন্ড ছিল না আর কি, একদম ঘর বন্ধ করে চুপচাপ খালি দেখতে থাকতো। এই যে পেছনগার প্রত্যন্ত এলাকার থেকে উঠে আসা এবং এই ফলাফল, মানে কীরকম ছিল জার্নিটা যদি একটু বলেন? আশানুরূপ ঠিকই আছে। আপনার নাম? আমার নাম বীরেশ সরকার। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ির কেন্দ্রস্থলে অবস্থিত খেলাঘর মন্টেসরি ও প্রাইমারি স্কুল 2026-2027 শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দোলনাঘর থেকে 5ম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ে শিশুদের অতি যত্ন সহকারে পঠন পাঠন করানো হয়। জলপাইগুড়ির অন্যতম প্রাক প্রাথমিক বিদ্যালয়, যেখানে শিশুদের সার্বিক শারীরিক ও মানসিক বিকাশের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাইকোন্ডো, নাচ, গান, আঁকা, আবৃত্তি এবং শরীরচর্চা। এছাড়াও রয়েছে আধুনিক সুবিধাসমূহ, যেমন কম্পিউটার ক্লাস, স্মার্ট ক্লাস, ক্রেশের সুবিধা এবং পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি। আপনার আদরের সন্তানের প্রাথমিক শিক্ষার জন্য সেরা পরিবেশ নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন খেলাঘর মন্টেসরি স্কুল, উকিলপাড়া, ডমিনোস পিৎজার পাশে, জলপাইগুড়ি। জলপাইগুড়িতে উন্নত চিকিৎসার নির্ভরযোগ্য ঠিকানা যত্ন স্পেশালিটি হাউস। এখানে একই ছাদের তলায় অভিজ্ঞ একাধিক চিকিৎসকের পরিষেবা সহজেই পাওয়া যায়। সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ওষুধ সরবরাহ এবং ডায়াগনস্টিক সেন্টারের আধুনিক সুবিধে সবই রয়েছে একসঙ্গে। রোগীদের দ্রুত ও সঠিক চিকিৎসা দেওয়াই তাদের মূল লক্ষ্য। ঠিকানা উকিলপাড়া প্রসূতি নার্সিংহোমের বিপরীতে। যত্ন মানে চিকিৎসার সেরা ঠিকানা। তিস্তায় ধরা পড়ল বিশাল আকৃতির চিতল মাছ এবং সেই মাছ দেখতে উৎসুক মানুষের ভিড়। জলপাইগুড়ি জেলায় বহুদিন পর তিস্তা নদীতে ধরা পড়ল বিশাল আকৃতির একটি চিতল মাছ। প্রায় 6 কেজি ওজনের এই মাছকে ঘিরে শুক্রবার বিকেলে চাঞ্চল্য ছড়ায় তিস্তা রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। মাছটি বড়শিতে তোলার জন্য প্রয়োজন হয় 3 জন লোকের। বিশাল মাছটি দেখতে এবং তার সঙ্গে ছবি তুলতে তিস্তা পাড়ে ভিড় জমান ঘুরতে আসা সাধারণ মানুষ। জানা গিয়েছে, সকালে তিস্তা রেল ব্রিজ এলাকায় কেঁচো টোপ দিয়ে বড়শি ফেলা হয়েছিল। পরে দমহনি মরিচবাড়ি এলাকা থেকে মাছটি উদ্ধার করেন জেলেরা। স্থানীয় জেলেদের দাবি, অনেকদিন পর তিস্তায় এত বড় চিতল মাছ ধরা পড়েছে। মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। জেলে বনবাসী সরকার জানান, মাছটি দমহনি বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়েছে। বাজারে এই মাছের দাম কেজি প্রতি প্রায় 800 টাকা হতে পারে বলেও জানান তিনি। কি মাছ এটা? চিতল মাছ। কোথা থেকে ধরলেন এটাকে? তিস্তা থেকে। কত কেজি ওয়েট হতে পারে তা? 5 কিলো। কিভাবে ধরলেন? ছিপ দিয়ে। হ্যাঁ, ছিপ দিয়ে ধরলাম। দুজন মিলে? হ্যাঁ, ভাই পাইছি। কিভাবে ধরল? কি টোপ কি দিয়েছিলেন এটা? টোপ দিছি আমরা সেরা। চারা। কি করবেন এটা? বিক্রি করব, খাবার নিব। কত কেজি, কত টাকা কেজি দা? 800 টাকা কেজি মরে নিলে নিয়ে যায়। কোন জায়গাতে ধরলেন? কোন জায়গা থেকে এটা? কি এই জায়গাটা কোন নদী থেকে ধরলেন এটা? এখানে ধরলাম, এই স্পটটা মারা জানলাম, এখানে নেওয়া মাছ ধরলাম। কি নাম আপনার? আমার নাম শিশু। আমরা তো এখনই আসলাম, এখন অনেক বড় মাছ দেখে তো খুব ভালোই লাগলো। মানে কত কেজি তাও বললো? 5 কেজি। কি মাছ এটা? চিতল মাছ। কত করে বেচবে, কি হিসাবে ধরলো? এটা বাজারে গেলে, জলপাইগুড়ি বাজারে গেলে মোটামুটি 1000 টাকা যাবে কেজি। 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি রাউন্ড হবে বলে কুড়ি হবে না, এটা কথা নাই। বেশি হবে। এবারে আবহাওয়ার খবর।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.6 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 0.4 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সাথে পালন করা হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী। জলপাইগুড়িতে অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রাও। কলকাতার ব্রিগেডে দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরই জলপাইগুড়িতে বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। শহরবাসীকে মিষ্টিমুখ করানোর পাশাপাশি বিতরণ করা হলো ঝালমুড়িও। উত্তরে মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।